सताए मैनू क्यों दिखाए मैनू क्यों। আমি যতই ভালো গাই, আমি তো আতিফ আসলাম না, তাকে চেনে না এরকম মানুষ পাওয়াই যাবে না। তো আমাদেরকে নিয়ে যেন তারা একটু ভাবেন। এখন আমরা একটু বাজে সময় পার করছি, আমার তো প্রশ্নই ওঠে না যে আমাকে কেউ গিফট পাঠাবে। এই প্রোগ্রামটা যেন সফলভাবে হয়, এটাই সবসময় প্রত্যাশা করি। I think when I'm low and depressed, I think that is the most beautiful time when I can write music and write something. আমরা তো জানি যে আতিফ আসলাম উনি এমন একজন সুনামধন্য একজন আর্টিস্ট, তাকে চেনে না এরকম মানুষ পাওয়াই যাবে না তেমন। হয়তোবা আমাকেও মানুষ নাও চিনতে পারে, কিন্তু তাকে চেনে না এমন কোনো মানুষ নেই। তাকে যে প্রোটোকলটা দিয়ে আমাদের বাংলাদেশে কনসার্ট করতে আনা হচ্ছে, এটার যোগ্য সে, এই কারণেই সে এটা পাচ্ছে। তো আমরাও যখন দেশের বাইরে প্রোগ্রামে যাই, আমরা তখন আমাদের নিজেদের যোগ্যতা এবং অবস্থান অনুযায়ী যথেষ্ট রেসপেক্ট দেশের বাইরে পাই, যখন আমরা বাংলা গানকে রিপ্রেজেন্ট করার জন্য দেশের বাইরে যাই। এই ক্ষেত্রে আমি বলবো যে না, উনি এটার যোগ্য বলেই ওনাকে এইভাবে সম্মাননা দিয়ে দেশে আনা হচ্ছে। আমি যতটুকু জেনেছি যে দুটা ব্যান্ড পারফর্ম করছে আতিফ আসলামের সাথে, তো অবশ্যই তাদেরকে ফ্লোর দিয়েছে বলেই আসলে ব্যান্ড পারফর্ম করছে। তো এটা আসলে খুবই গুড সাইন, যেই ইভেন্ট অর্গানাইজেশন এটার আয়োজন করেছে তাদের কাছে আমি এই জন্য থ্যাঙ্কফুল যে তারা বাংলাদেশের ব্যান্ড দলের জন্য একটু সময় রেখেছেন। তো আমি সবসময় এটা আরো বেশি করে চাই যে আতিফ আসলামকে নিয়ে যেরকম খুব বড় পরিসরে আয়োজন করা হয়েছে, অনেক টাকা খরচ করে তাকে আনা হচ্ছে, এইরকম ভাবে মানে অ্যারেঞ্জ করে আমাদের বাংলাদেশের ওল্ড ব্যান্ড যেগুলো আছে এবং নিউ ব্যান্ড যেগুলো আছে তাদেরকে একত্রিত করে যদি এমন একটা কিছু করা যায়, এরকম একটা আয়োজন করা যায় যেখানে আমাদের নিউ জেনারেশনের যারা শ্রোতারা আছেন তাহলে তারা অনেক পুরাতন ব্যান্ড গানগুলি শুনতে পাবে। অনেকেই আছে পুরাতন ব্যান্ড গানগুলি সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই যে এগুলো আসলে আমাদের বাংলাদেশের একটা মানে অ্যাসেট, যে বাংলাদেশের ব্যান্ডের একটা অ্যাসেট, যে আমাদের এত গুণী গুণী আর্টিস্টরা আছেন ব্যান্ডে। তো আমি চাই যে তারা যে আয়োজনটা করেছে এটা আসলে দেশের বাইরের আর্টিস্টের জন্য ঠিক আছে, বাট দেশের যে আর্টিস্টরা আছে তাদের জন্যও যেন তারা একটু করে, এবং আমাদের মতো যারা আমরা আছি আর্টিস্ট আমাদেরকেও যেন সুযোগ দেয়। আমি আছি, আরো অনেকেই আছে, তাদেরকে যেন সুযোগ দেয়। কারণ আমরা আসলে সব সময় পেমেন্টটা নিয়ে আসলে মানে শান্তি পাই তা না, আমরা আসলে গান করি এবং যেহেতু আমরা মঞ্চটাকে ভালোবাসি, অডিয়েন্সকে ভালোবাসি, ওই ক্রাউডটাকে ভালোবাসি, এরকম একটা এনভায়রনমেন্ট আমরাও আসলে ডিজার্ভ করি, আর আমাদের বাংলাদেশের সব আর্টিস্টরাই এটা ডিজার্ভ করে। তো আমরা আসলে চাই যে তারা যেন সবাইকে নিয়ে ভাবে যে দেশের বাইরে শিল্পী আসার পাশাপাশি বা শিল্পী অনেক সময় না এনেও আমাদের দেশের যারা শিল্পীরা আছেন, বরেণ্য শিল্পীরা যারা আছেন, লিভিং লিজেন্ড যারা আছেন তাদেরকে নিয়ে, এবং যারা নতুন আমরা কাজ করছি, এখন অবশ্য নিজেকে নতুন ভাবে বলতে পারছি না কারণ 17 থেকে আমার যাত্রা শুরু হয়েছে, তারপরেও হয়তো অনেকের কাছেই আমি নতুন। তো আমাদেরকে নিয়ে যেন তারা একটু ভাবেন এবং আমাদেরকে একটু ফ্লোর দেন, তাহলে অবশ্যই আমাদের কাছেও ভালো লাগবে। আমি আসলে যতটুকু জানি যে আতিফ আসলাম এর আগেও তো এসেছে এবং মানে লাস্ট ইয়ারেও তার আসার কথা ছিল, কিন্তু প্রোগ্রামটা আসলে কোনো কারণে হয়নি। সেই প্রোগ্রামটাই এখন হচ্ছে। যে অর্গানাইজেশন বা ইভেন্ট অর্গানাইজেশন যে অ্যারেঞ্জ করেছে তাদের হয়তোবা একটা আলাদা প্ল্যানিং মাথায় আছে যে তারা আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম বা আরো যারা আছেন আমাদের সিনিয়র আর্টিস্ট তাদেরকে ডাকবেন না, হয়তোবা তাদের মাথায় অন্যরকম কিছু প্ল্যান আছে, সেইভাবেই তারা আমাদের দুটা ব্যান্ড দলকে রেখেছেন পারফরমেন্সের জন্য আতিফ আসলামের পাশাপাশি। তো আমার মনে হয় না যে এখানে কোনো সিন্ডিকেট আছে, তবে আসলে প্রতিটা মানুষেরই তার নিজের কাজের জায়গায় একটা আলাদা প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিং থেকেই হয়তোবা তারা এইভাবেই মানে অ্যারেঞ্জ করেছে এবং গুছিয়েছে তাদের প্রোগ্রামটি। দেখা যায় যে আমাদের দেশে অনেক অভাব, হ্যাঁ, এখন আমরা একটু বাজে সময়ই পার করছি, সরকার পতনের পর একটু উঠে দাঁড়াতে একটু সময় লাগবে, তারপরেও কিন্তু আমাদের যে ভালো লাগার জায়গা এবং আমাদের বিনোদনের জায়গায় কিন্তু আমরা কখনোই কম্প্রোমাইজ করি না। আমরা আমাদের খুব কষ্টের অর্জিত টাকা থেকেই আমরা আমাদের বিনোদনের পিছনে খরচ করি। তো যারা আসলে টিকিট কিনেছিল তারা তো তাদের, আমার কথা হচ্ছে তাদের কেউ যখন টিকিট কিনবে তখন তাদেরকে মেন্টালিটিটা ওভাবেই সেট করে নিতে হবে যে যে কোনো কিছুই হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা একটা গানের প্রোগ্রামের অ্যাডভান্স নেই, কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো একটা কারণে বা আমাদের ওই প্রোগ্রামের প্রধান অতিথি মারা গিয়েছেন হঠাৎ করে, এরকম একটা অ্যাক্সিডেন্টাল একটা মানে ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো দেখা যায় যে ওই প্রোগ্রামটা আর হয় না, অনেকেই আশা করে থাকে এবং দেখা যায় যে মানে অনেক রকমের প্রবলেমই আসতে পারে। তো অবশ্যই ইভেন্ট অর্গানাইজেশনদের মনে হয় সেই কথাটা মাথায় আছে, তারা এটাকে কিভাবে এই ক্ষতিটাকে পুষিয়ে দেবেন এটা
তারা ভালো বলতে পারবেন। তবে আমি বলবো ওই যারা টিকিট কেনে এত কষ্ট করে তাদের অর্জিত মানে কষ্টে অর্জিত টাকা দিয়ে টিকিট কেনে বিনোদনের জন্য, তারা যেন ওইভাবে মেন্টালিটিটা সেট করে নেয় যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কারণে আসলে কনসার্টটা নাও হতে পারে। আর সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকে টিকিট গ্রহণ করবেন তাদের কাছে ওরকম একটা প্রশ্ন রাখবেন যেন তারা আপনাদের কি বলবো যে আপনাদের যে বুঝতে অসুবিধা হচ্ছে সিচুয়েশনটা, এই জায়গাটা যেন আপনাদেরকে তারা ক্লিয়ার করে দেয়। দেশীয় শিল্পীরা আমাদের দেশে তারা তাদের মতো করে স্টেজ করছে, টুকটাক কাজ করছে, যে তার যার যার অবস্থান থেকে। আর আতিফ আসলামকে আমরা অন্য দেশ থেকে নিয়ে আসছি, ওই দেশে যে দেখেন তিনিও তার ওখানেও কিন্তু অনেক কনসার্ট করছেন। আমরা যেমন অন্য দেশে যাই প্রোগ্রাম করার জন্য, আমাদেরকে হায়ার করে নিয়ে যায়, তাকেও ঠিক একইভাবে হায়ার করে এখানে নিয়ে আসছে তার ডিমান্ড অনুযায়ী। সো এখানে আমি বলবো না যে আমাদের সিনিয়র আর্টিস্টদেরকে সম্মানের উপরে কোনো একটা ঘাটতি হয়েছে, তবে আমাদের দেশে যথেষ্ট ভালো ভালো আর্টিস্ট আছে, তাদেরকে যেন একটু গুরুত্ব দেয়, তাদের দিকে যেন দৃষ্টিপাত দেয়। অনেক সময় হয় কি আমাদের আর্টিস্টরা, শ্রদ্ধেয় সিনিয়র আর্টিস্টরা মরে গেলে আমরা অনেক আহারে ওহুরে করে স্ট্যাটাস দিয়ে আমরা অনেক কিছু করি, কিন্তু তারা বেঁচে থাকতে আসলে তাদেরকে নিয়ে আমরা ওভাবে ভাবি না। তা আমি বলবো এই ক্ষেত্রে তাদেরকে এইভাবে একটু সম্মান দেওয়া উচিত, যে কাজটা করে তারা আনন্দ পায়। একজন শিল্পী, কণ্ঠশিল্পী তার গানের মাধ্যমে বেঁচে থাকে, তো সে যতদিন বেঁচে থাকবে অবশ্যই তার গান, সে মঞ্চে তার গান গাইবে, বিভিন্ন প্রোগ্রামে ডাক পাবে, এটাই আসলে সে আশা করে বাকিদের কাছ থেকে। আমাদের সবাইকেই কিন্তু অন্যের গান দিয়েই জীবন শুরু করতে হয়, আমাদের নিজেদের গান তো পরে আসে। তো তাদের উচিত যে এই গানটার পিছনে যারা গীতিকার সুরকার আছেন তাদের নামটা যেন একটু জানে, তাদেরকে যেন গানটা পরিবেশন করার আগে একটু রেসপেক্ট দিয়ে তাদের নামটা একটু বলে। আসলে তারা এইটুকুই চায়, আপনি গান করছেন, তারা তো বিভিন্ন স্টেজে গান করছেন, তারা তো এসে আপনার কাছে পেমেন্ট চায়নি যে আপনি আমার লেখা শুনে কেন গাইলেন, তাহলে আমাকে পেমেন্ট দেন। তারা শুধু এইটুকুই চায় দিন শেষে যে তাদের নামটা একটু সামনে আসুক। তো এটা যারা করে না, আমি বলবো তারা মানে কাজটা একদমই ঠিক করছে না। এটা একটা এক ধরনের অধম একটা কাজের পরিচয় দিচ্ছে। কারণ আমি অন্যের গান গাইছি, আমি তাকে একটু রেসপেক্ট দিয়ে আমি অমুকের গানটা গাইছি বলে সুযোগ থাকলে, অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রোগ্রামে গেলে, টিভি চ্যানেলে প্রোগ্রামে গেলে অনেক সময় খুব শর্ট টাইমের মধ্যে এত নাম বলারও সুযোগ থাকে না। তারপরেও আর্টিস্ট যদি চায় যে আমি অমুকের নামটা বলবো, তাকে রেসপেক্ট করতে চাই, তাহলে অবশ্যই সে চাইলে বলতে পারবে আমি মনে করি। আমার মনে হয় যে সবসময় আমরা একই গান সবার কাছে শুনি, বা তো একটু চেঞ্জের দরকার আছে। এই ধরনের আয়োজন তো বছরে 5-6 বার হয় না, এটা আসলে ডিপেন্ড করে হয় যে কোন আর্টিস্টের ডিমান্ড এখানে তৈরি হয়েছে। অবশ্যই এখানে হচ্ছে ওই আর্টিস্টটা আসবে এবং ওই আর্টিস্টের গান যদি আমি গাই, আমি যতই ভালো গাই, আমি তো আতিফ আসলাম না। তো সবার একটা আকর্ষণ কিন্তু থেকেই যায়, সবাই চাইবে যে তার জায়গা থেকে ওই শিল্পীটার গান যদি আমি একটু সামনাসামনি শুনতে পারতাম। এটা আসলে অনেকের কাছে একটা ড্রিমের মতো। তো আমি মনে করি যে হ্যাঁ, এটা ঠিক আছে, সমস্যা নাই, কারণ আমাদেরও একটু চেঞ্জের দরকার আছে, আমাদের একটু ভালো লাগা চেঞ্জ হয়, ভালো লাগা এবং আমাদের যে চাহিদাটা এটা আসলে প্রতিনিয়তই চেঞ্জ হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেমন আমি তো যাচ্ছি না এখানে, হয়তো বা গান শোনার আরো অন্যান্য অডিয়েন্স আছে যারা আসলে অনেক টাকা খরচ করে বসে আছে, যে তারা আসলে দেখতে চায়। এটা তাদের আর্থিক অবস্থা এবং অভিরুচি এবং তাদের ইচ্ছার ব্যাপার, এবং তাদের ইচ্ছা অনুযায়ী আমরা শুধু খেয়াল করব যে তাদের ইচ্ছা অনুযায়ী তারা যেরকম খরচ করছে সেই অনুযায়ী তারা তাদের বিনোদনটা পাচ্ছে কিনা। না না, আমি কোনো গিফট পাইনি। আমি জাস্ট অন্যদের মতো ফেসবুকে দেখছি যে এরকম একটা কনসার্ট হচ্ছে, দেখে ভালো লাগছে যে আমাদের দেশে এরকম একটা আয়োজন হয়েছে, এবং এই আয়োজন আসলে হওয়াটা তো বড় কথা না, সফলভাবে শেষ হওয়াটা। কেননা যে কোনো প্রবলেমও হতে পারে একটা প্রোগ্রামে, তখন একজন ভিনদেশী শিল্পী আমাদের দেশের মানুষ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলে যাবে, বা একটা বাজে একটা সিচুয়েশনের সাক্ষী হয়ে সে চলে যাবে। এটা আমরা কখনো চাই না বাংলাদেশের মানুষ হিসেবে। এই প্রোগ্রামটা যেন সফলভাবে হয়, এটাই সবসময় প্রত্যাশা করি। একটু খারাপ লেগেছিল, কারণ আমার কাছে যে দেখা যাচ্ছে যে সব তো ব্যান্ডই করছে। ধরেন 4 ঘন্টার বা 5 ঘন্টার একটা স্লট, সেখানে একটা ব্যান্ড যদি 1 ঘন্টা করে, আরেকটা ব্যান্ড যদি 1 ঘন্টা করে, তাহলে কি 3 ঘন্টায় আতিফ আসলাম গান করবে? এখানে যদি ধরেন অন্য কোনো আর্টিস্ট আমাদের মানে ধরেন সিনিয়রকে নিয়ে, তাদের কোনো মাথায় ওরকম কোনো প্ল্যানিং নেই, বাট এই জেনারেশনের বিভিন্ন এই ট্রেন্ডি সং নিয়ে যারা স্টেজ কাভার করে, হিউজ ক্রাউডটাকে মেনটেন করে, যারা আসলে এটা ডিজার্ভ করে এই ধরনের স্টেজ,
তো আমার মনে হয় এরকম কোনো একটা আর্টিস্টের জন্য যদি 30 মিনিটসের একটা স্লট থাকতো তাহলে ওই আর্টিস্টটার জন্য অনেক ভালো হতো এবং অডিয়েন্সের কাছেও একটা একটু অন্যরকম ব্যাপার থাকতো। তারপরও একটা ব্যাপার থাকে যে অডিয়েন্স তো বলবে যে আপনার গান তো আমরা শুনি, যতই শোনেন একটা আর্টিস্ট তো ডিজার্ভ করে দিন শেষে যে একটা ভালো প্রোগ্রামের স্টেজে সে একটা সুযোগ পাবে গান করার। সো গিফট পেতে আসলে সবারই ভালো লাগে, যে কোনো সাধারণ মানুষেরই ভালো লাগে যে কোনো ধরনের গিফট, বাট অ্যাজ এ সেলিব্রিটি বা অ্যাজ এ সিঙ্গার হিসেবে বাকিরা যেটা ডিজার্ভ করে বা বাকিরা যেটা পাচ্ছে সেটা যদি আমি পেতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। আসলে প্রোগ্রামটা দেখতে যাবো কিনা এটা তো বড় কথা না, কেউ আমাকে মনে করে ইনভাইট করেছে এটা আসলে আমার জন্য অনেক সম্মানের হতো। কিন্তু যদিও আমি এই ইনভাইটেশনটা পাইনি, তারপরেও আমি বলবো যে হয়তোবা ওই লিঙ্ক আপটা আমার নেই বা ওই লোকজনগুলা আমাকে ওইভাবে তাদের সাথে হয়তো আমার ওরকম উঠা বসা নেই। আর আপনি যে সিন্ডিকেট বললেন হয়তোবা এই কারোর সাথে ওই পরিচয়টা থাকাটাই আমি বলবো যে ওইটাই এক ধরনের সিন্ডিকেট। আর যেহেতু আমি এজ এ আর্টিস্ট আমি কখনো ভাবে সিন্ডিকেট মেইনটেইন করি না, সো আমার তো প্রশ্নই ওঠে না যে আমাকে কেউ গিফট পাঠাবে।